আগুন তো আগুনই, তাই না? এখন আগুন দুর্ঘটনা হতে পারে, আগুন নাশকতা হতে পারে, আগুন এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য হতে পারে, অথবা আগের সরকারের অপকর্মের তথ্য প্রমাণ এগুলোকে ধ্বংস করার জন্য হতে পারে, সব কিছুই হতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি কোনো প্রমাণ না পাবেন ততক্ষণ পর্যন্ত হয়তো আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারবেন না। এটুকু পর্যন্ত ঠিক আছে। এখন আমরা সম্ভাবনা নিয়ে কথা বলতে পারি। যদি একটা আগুন এক জায়গায় জ্বলে শর্ট সার্কিট হতে পারে, যদি একসঙ্গে 3 জায়গায় জ্বলে তখন সেটাকে 3 জায়গায় একই সঙ্গে বলে কয়ে আলোচনা করে শর্ট সার্কিট হয় না, তখন ওটাকে আপনি নাশকতা বলতে পারেন, ষড়যন্ত্র বলতে পারেন, স্যাবোটাজ বলতে পারেন, যাই বলতে পারেন। এখন যখন আপনি নাশকতা বলেন এবং যখন একজন দায়িত্বশীল ব্যক্তি বলেন, তখন একসঙ্গে ওখানে আমি দুটো সম্ভাবনা দেখি। দুটো সম্ভাবনা হলো তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে যেটা নাশকতা। যদি আপনি প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনার দায়িত্বটা পালন করতে পারেন না। মানে এটা তো প্রমাণ করার একটা গোষ্ঠী তো আছে যারা নাকি ষড়যন্ত্রগুলিকে আইডেন্টিফাই করবে, তাহলে কিন্তু আপনারা তাহলে ব্যর্থ হলেন, আপনারা পারলেন না, আপনারা সেই যোগ্য না প্রমাণ করার ক্ষেত্রে। এই ধরনের একটা আশঙ্কা দেখা দেয়। দ্বিতীয় যে আশঙ্কাটা দেখা যায়, যেটা নাকি আমরা আওয়ামী লীগ আমলে দেখতাম, ধরেন কোথাও একটা বাস অ্যাক্সিডেন্ট হলো, সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল কয়েকজনের নামে আগুন দিয়ে মামলা হয়ে গেল যে মির্জা ফখরুল ওখানে বাসের মধ্যে ময়লা গাড়িতে আগুন দিছে, ভাঙচুর করছে, ড্রাইভারকে পিটাইছে বলে দিত। এখন ড্রাইভার তো পিটনি খাইছে, গাড়ি তো আগুন ধরছে। এখন যেহেতু ওই দুটো সত্য, অতএব পেছনে যে 32 জনের নাম আছে এরা সবাই সত্য। এখন যদি এখানেও সেরকম কিছু হবে কিনা এটা আমি জানি না। এখন যেহেতু মনে করেন আওয়ামী লীগ বেকারে আছে, এখন যে আওয়ামী লীগের লোক মনে করেন আজকে 4 বছর আগে সচিবালয়ে ছিল, এখন রিটায়ারমেন্টে চলে গেছে, হয়তো সে ক্যান্সার রোগে আক্রান্ত, তার নামে কিন্তু এসে করতে পারে। তাহলে এটা হলো কি যে কেষ্ট বেটাই চোর, এই কেষ্ট বেটাকে খোঁজার একটা অপপ্রবণতা। যে কোনো একটা অঘটন ঘটলে পরে কিছু মুরগা পাওয়া যায় যে এদেরকে ধরার একটা সুযোগ। যদি সে ধরনের কিছু হয় তাহলে আমরা বলবো যে আমরা আগের মতোই আছি, চেঞ্জ খুব একটা হচ্ছে না, এবং সেটা আগের মতো থাকা মানে কি জাতির জন্য একটা দুর্ভাগ্য। কিন্তু সব মিলিয়ে যেটা হলো আমাদের একটা ক্ষতি হয়ে গেল। তবে আমি একটা কথা বলবো যে এটা তো ক্ষমতায় আসছে 4 মাসের উপরে হয়ে গেছে। এই 4 মাসের মধ্যেও যদি তারা তদন্তের ব্যাপারগুলি কাজ শুরু করে না থাকে, এই সমস্ত নথিপত্র যদি তাদের কাছে কপি না থাকে সেটা একটা বিস্ময়কর হবে। কারণ সব কিছু কিন্তু এখন কম্পিউটারাইজড, কিন্তু তাদের আপনার এদের হার্ড ডিস্কে অথবা নিশ্চয়ই এদের সার্ভার আছে গভর্নমেন্টের একটা, তো গভর্নমেন্টের সার্ভার এগুলি কিছুই থাকবে না এটা আমি মনে করি না। কাজে হার্ড কপি পুরো গেল কি গেল না, কিছু যায় আসে না আসলে। মানে ডিজিটালাইজড আদৌ হয়েছে কিনা সেটাও তো না, হওয়ার কোনো কারণ নাই, কারণ সবগুলি তো ওইভাবে তো যায়। যত কিছু তারা করেছে এগুলো তো গভর্নমেন্টের একটা সার্ভার আছে। এত আমাদের দেশ একবার শুনলাম আপনার ডিজিটাল হয়ে গেল, পরে স্মার্ট হয়ে গেল, তারপরে আমি শেষ পর্যন্ত আপনি বলতে হয় যে না তাদের কোনো সেন্ট্রাল কোনো সার্ভার নাই, এটা তো আমি শুনতে রাজি না। নিশ্চয়ই আছে। কাজে আমার মনে হয় না যে ফিজিক্যাল ডকুমেন্ট কিছু পুড়ে গেলো, হার্ড ডকুমেন্ট, তাতেই খুব বিরাট ক্ষতি হয়ে গেলো, ওদেরকে ধরা যাচ্ছে না তা না। যদি এখন কেউ বলে ওগুলি পুড়ে গেছে অত চোর ধরা যাচ্ছে না, তখন কিন্তু আবার উল্টা প্রশ্ন আসতে পারে যে তাহলে কি চোরের লোকে আপনার কিছু একটা হিসাব বিকাশ হয়ে গেছে নাকি, যে আপনার চোর ধরতে না চাওয়ার অজুহাত খুঁজতেছেন, তাও কিন্তু হইতে পারে। আমি এদিক ওদিক সব সম্ভাবনার কথাই বললাম, মানুষ সবগুলি আলোচনা করবে পরবর্তীতে। কাজেই কেউ একজন বললো যে আমাদেরকে ব্যর্থ প্রমাণ করার যে কোনো প্রচেষ্টা রুখে দেওয়া হবে, তো আপনি আগুন তো রুখে দিতে পারলেন না, আগুন দিয়ে আপনাকে ব্যর্থ প্রমাণ করবো ওইটা আপনি রুখে দেবেন, এইগুলি বাদ কি বাদ, এগুলো হলো পলিটিক্যাল বক্তব্য। আমি এটা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করতেছি আমাদের এই নির্দলীয় সরকারের উপদেষ্টারা খুব রাজনৈতিক বক্তব্য দিতে পছন্দ করছেন কেন যেন। এটা ঠিক না, এটা প্রয়োজন নাই কেন। আমরা এবার আরেকটা বিষয় নিয়ে আলাপ করি, সেটা হচ্ছে যে আজকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উনি একটি অনুষ্ঠানে বলেছেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে, এবং তিনি এটা সম্পর্কে বলেন যে কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এ আত্মত্যাগের কি দাম থাকবে। এখানে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার রাজনৈতিক দল বলতে আসলে উনি কাদেরকে বুঝিয়েছে? উনি যেটা বলেছেন যে কারা নির্বাচিত হবে যদি তারা নির্ধারণ করে দেয় তাহলে সেটা হবে দুঃখজনক, এই কথাটুকু ঠিক আছে। কারা নির্বাচিত হবে অন্য কেউ কেন নির্ধারণ করে দেবে, এটা দেওয়া উচিত না, একটু ঠিক আছে। কিন্তু তারপরে তার আগে প্রশ্ন হলো এটা যে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা যে একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে, রিজভী সাহেবের এই অভিযোগের ভিত্তিটা কি, কি ভিত্তি? রিজভী সাহেব একটা দলের একটা বড় পদে আছেন, ওনাকে আরও হিসাব নিকাশ করে কথা বলা উচিত। উনি কিন্তু খুবই বালসুলভ আচরণ করেন, খুবই
এবং এই যে একবার মানে আপনার উনি চাদর পরে ফেলালেন, বউর কাপড় পরে ফেলালেন, কি কি যদি এগুলি মাঝে মাঝে উনি করেন আর কি। তো যে সমস্ত কাজ করে এটা তার অবস্থানের থেকে তার মতো পদের লোকের জন্য মানায় না, এটা একান্ত মাঠ পর্যায়ের কর্মীর জন্য মানায়। ওনাকে বুঝতে হবে যে উনি কোথায় আছেন, কোন অবস্থানে আছেন। ওনার দল আগামীতে ক্ষমতায় যাবে এরকম অনেকে ভাবে, সেই ভাবনা শেষ পর্যন্ত কী হবে আমি জানি না, কিন্তু অনেকে কিন্তু ভাবে, হয়তো উনি নিজেও ভাবেন। যদি নিজেই ভাবেন তাহলে ওনার বোঝা উচিত যে কথাগুলো নিয়ে বলতে পারেন না। আমি যদি দাবি করি যে উনি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কথা বলেছেন, কোন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এটা ওনার এখন প্রকাশ করা উচিত। কারণ এটা বলার মাধ্যমে রাষ্ট্রের যত গোয়েন্দা সংস্থা আছে উনি সবাই ব্যাপারে কিন্তু আমার মনে একটা সন্দেহ ঢুকাই দিলেন। তো আমি টাকা দিয়ে একটা গোয়েন্দা সংস্থাকে পালি, ওই গোয়েন্দা সংস্থার বেতন তো ভাই আমরা দিই না, আমাদের টাকা থেকে তো যায়। তো সবার ব্যাপারে আমাকে উনি যে একদম সন্দিহান করে তুললেন, এটা তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে না। আমি তো মনে করি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যুগপৎভাবে রিজভী সাহেবকে জিজ্ঞাসা করা উচিত, ভাই আপনার নামটা বলেন, আপনাকে নাম বলতে হবে, এবং নাম বললেই শেষটা, নাম বলার পর আপনাকে প্রমাণ করতে হবে আপনারা কোথায় পেয়েছেন, কোন দল গঠনের চেষ্টা করতেছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, আপনাকে বলতে হবে। আপনি যেটা পাবলিক অপিনিয়ন দিচ্ছেন, আপনি যদি বসে বসে একা একা চিন্তা করতেন, আপনার ওয়াইফের সঙ্গে আলাপ করতেন, আমার কোনো আপত্তি আসলো না। ওনারা আপনারা দুজন বললেন, আপনারা দুজন হাহুদাস করতেন, কোনো সমস্যা নাই। এমনকি আপনি যদি ড্রয়িং রুমে বসে আপনার বন্ধু বান্ধব সঙ্গে আলাপ করতেন, তাও আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন, এটা আপনি পারেন না। আর পারেন তখন যখন আপনার কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকবে। তো আমি সেই প্রমাণগুলি এই দেশের একজন নাগরিক হিসাবে এবং ওনার পাবলিক অপিনিয়ন শুনছে তারা, সেরকম একজন পাবলিক হিসাবে আমি ওনার কাছে জানতে চাই যে আপনি কার বিরুদ্ধে অভিযোগ করতেছেন, তার নাম বলেন। সেই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কেন ব্যবস্থা নেওয়া হবে না? কারণ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তো রাজনৈতিক দল গঠনের নাই, তাকে তো দায়িত্ব দেওয়া হয় নাই। সেই কাজ তারা কেন করবে? করা উচিত না। কিন্তু এখন কে ঠিক? রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে দল করতেছে এটা ঠিক, নাকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ব্যাপারে রিজভী সাহেবের ব্লেমটা ঠিক? কোনটা আসলে সত্য? যেটাই সত্য হোক, দুইটার মধ্যে যে কোনো একজন অপরাধ করছেন। হয় রিজভী অপরাধ করছেন, তাহলে সংস্থা অপরাধ করছেন। যদি সংস্থা অপরাধ করে থাকে তার ব্যাপারে সরকারের উচিত কোনো একটা ব্যবস্থা নেওয়া, কঠিন ব্যবস্থা নেওয়া। আর যদি রিজভী সাহেব অপরাধ করে থাকে, রিজভী সাহেবের বিরুদ্ধে তার দলের উচিত একটা ব্যবস্থা নেওয়া, এবং সেটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এই ধরনের আলতু ফালতু কথা বলার জন্য ওনাকে এত বড় পদে বসানো উচিত হয় না। এই ব্যাপারে সরকারের কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের তো না, তার দলের। তারেক রহমান সাহেবকে আমি বলবো যে ভাই আপনি আপনার এই সমস্ত লোকজনকে হয় থামান নাহলে সরান, যে কোনো একটা করেন। আমরা এবার একটু গণমাধ্যম নিয়ে কথা বলি। মানে আপনি কিছুদিন আগে আমরা দেখেছি যে গণমাধ্যম যে সংস্কার কমিশন, তাদের একটা সেমিনার হয়েছে সম্ভবত, সেখানে আপনি উপস্থিত ছিলেন। একই সঙ্গে একটি বিষয় খুব আলোচনায় আছে যে ছাত্রদের একটা অংশ একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকপক্ষের কাছে গিয়েছে, যেটা সোশ্যাল মিডিয়ায় এসছে যে তারা একটা তালিকা দিয়েছে সাংবাদিকদের যে চাকরিতে রাখা বা না রাখা এই প্রসঙ্গে। কিন্তু পরবর্তীতে সমন্বয়কদের একজন দাবি করেছেন যে উনি কোনো তালিকা দেননি, কিন্তু তিনি হচ্ছেন প্রতিবাদ জানাতে গিয়েছেন। ওই টেলিভিশন চ্যানেল বিগত সরকার আমলে যে ভূমিকা ছিল সেটা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছে। মানে আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে কোনো গণমাধ্যম যদি গণবিরোধী কোনো আচরণ করে থাকে, তাহলে আসলে এটার প্রক্রিয়াটা কি হবে? মানে তাদেরকে একটা জবাবদিহিতার আওতায় আনার প্রক্রিয়াটা কি আমাদের এই সংস্কারের মধ্যে থাকবে, নাকি এইভাবে ছাত্ররা গিয়ে জবাবদিহিতা চাবে বা পাঠকরা একসঙ্গে হয়ে গণমাধ্যমের কাছে জবাবদিহিতা? আমি একটা একটা করে বলি। প্রথমত যে সংস্কারের জন্য যে কমিশনটা গঠন করা হয়েছে, গণমাধ্যম সংস্কার কমিশন, এই কমিশনের যে সমস্ত মেম্বারের নাম দেখছি আমি, এদের মধ্যে 80%কে আমার আপ টু দ্য মার্ক মনে হয় নাই, ইনক্লুডিং চেয়ারম্যান। উনি ভাই এই দেশের নাগরিক না, উনি নাগরিক এখানকার, বাট একই সঙ্গে উনি ব্রিটেনের নাগরিক। উনি ব্রিটেন থাকেন, ওখানকার পশ্চিমা গণমাধ্যম সম্বন্ধে ওনার ধারণা আছে। আমাদের গণমাধ্যমে যারা কাজ করে, গণমাধ্যম কর্মী, আমাদের গণমাধ্যমে যারা গ্রাহক, মানে যে টার্গেট গ্রুপ অডিয়েন্স যারা আছে, এদের সম্পর্কে ওনার কোনো স্পষ্ট ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না। এই লোকটাকে এখানে নির্বাচিত করাটাই ভুল হয়েছে। এটার মাধ্যমে ডক্টর ইউনূস সরকার আবারও প্রমাণ করছে ওনারা যোগ্য লোকটাকে চেনেনি না। কাকে দিয়ে কী কাজ বেরিয়ে এই সরকার বুঝে না, ইউনূস সাহেব বুঝে না। বুঝতে পারে এই সমস্ত আবল তাবল লোকের উপদেষ্টা বানাইতো না। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে এই গণমাধ্যম কমিশন কি কি সুপারিশ করবে এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা দেখবো, দেখার পর আমরা আরও মন্তব্য করবো। কিন্তু এর আগেই যেভাবে এই উপদেষ্টারা, আমাদের তথ্য উপদেষ্টা দেখছি মাঝে মাঝে মন্তব্য করেন যে উনি গণমাধ্যমের স্বাধীনতা চান, কিন্তু কোন পর্যন্ত চান, এটা গণমাধ্যমকে অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে, এটাও বলেন উনি। আবার এই যে
সমন্বয় যারা হাসনাত সাহেব দেখলাম যে সময় টিভির যে মালিক পক্ষ তাদের সঙ্গে দেখা করছেন, দেখা করে উনি কী বলছেন, কারো তালিকা দিয়েছেন কি দেন না সেটা আমি জানি না, কিন্তু আমরা দেখেছি উনি দেখা করার পরে 6 জন লোককে ওখান থেকে সরানো হয়েছে এবং 6 জনই খুব সিনিয়র লেভেলের লোক। এটা কি নিশ্চিত যে নিশ্চিত 6 জনকে সরানো হয়েছে সে তালিকা আমি পেয়েছি, এবং তারাও বিভিন্ন মিডিয়াতে বলছে যে আমাদেরকে বলছে তোমরা পদত্যাগ করো, তারা পদত্যাগ করছে। কী কারণে পদত্যাগ করতে বলছে? যদি তারা না যেয়ে থাকে তাহলে মালিক পক্ষ কেন তাদেরকে পদত্যাগ করতে বললো? এটা মালিক পক্ষকেও জবাব দিয়ে করতে হবে, করা উচিত আমি মনে করি সিটি গ্রুপকে জিজ্ঞাসা করা উচিত এবং সিটি গ্রুপের এই ব্যাপারে ক্লিয়ার দেওয়া উচিত, বিবৃতি দেওয়া উচিত কেন সেই 6 জন লোককে তারা পদত্যাগ করতে বললো একদিনের মাথা। কেন? তারা চাইলেই পারে না। হ্যাঁ পারে, আপনি বলবেন যে আমি কোনো আইন কোন মাইন্ড, আমার ইচ্ছা টাকা আছে আমি মালিক আমি করবো না, আপনি সেটা করতে পারেন না, করলে আপনি অপরাধী হবেন, আপনি মানুষের চোখে আপনি অন্যায় করছেন, আপনি অমানবিক আচরণ করছেন, আপনি অমানবিক আচরণ করতে পারেন না। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় দিকটা হলো যে জিনিসটা নাকি ওই হাসনাত আবদুল্লাহ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে উনি বলেছেন যে উনি গিয়েছেন এবং উনি ওনার বিরুদ্ধে এই টিভি কী করছে, এর আগে কী করছে, তার আগে কী করে, সমস্ত কাহিনী বলছেন উনি। এই কাহিনী বলার জন্য আপনার ওই অফিসে যাওয়ার দরকার পড়ে না, আপনি বাড়ির থেকে বলেন, আপনার ওখানে যে কেন বলতে হবে, আপনি যে যখন বলেন এবং আপনারা যে কাজ করছেন এখন সারাদিন, সচিবালয়ে যাচ্ছেন, এই তদবির করছেন, ওই সালিশি করছেন, এগুলির মাধ্যমে সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এক ধরনের চাপ অনুভব করে। সেই চাপজনিত কারণে তারা যদি কাউকে বাদ দেয় সেটা কিন্তু প্রকারান্তরে তার দায়িত্ব কিন্তু আপনার উপরে আসে। হাসনাত আবদুল্লাহকে আমি একটা কথা বলবো, ভাই এটা আপনি পারেন না, এবং উনি আবার বলছেন যে উনি নাকি কঠোরভাবে মুক্ত সাংবাদিকতার পক্ষে, আবার পাশাপাশি এটাও বলছেন যে মুক্ত সাংবাদিকতা মানে বস্তুনিষ্ঠ সাংবাদিক। আরে ভাই বস্তুনিষ্ঠতা কাকে বলে? বস্তুনিষ্ঠতার সংজ্ঞা কে নির্ধারণ করবে? হাসনাত আবদুল্লাহ নির্ধারণ করবে, নাকি পাঠক নির্ধারণ করবে, নাকি সিটি গ্রুপ নির্ধারণ করবে, নাকি ওই প্রতিষ্ঠানের সম্পাদক যিনি আছেন তিনি নির্ধারণ করবেন? প্রত্যেকটা মিডিয়ার একটা পলিসি থাকে। আপনি যদি আমেরিকায় যান, CNN এর যে পলিসি আর ফক্স টিভির পলিসি কিন্তু এক না। যে জিনিসটা CNN এর কাছে বস্তুনিষ্ঠ সেই জিনিসটা কিন্তু ফক্সের কাছে বস্তুনিষ্ঠ না। এটা আপনাকে বুঝতে হবে। আপনি বড়জোর কি বলতে পারেন যে ডিফেমেশন যেন না করে, সেই জন্য আপনার জন্য ক্ষতি করে এবং সামাজিকভাবে আপনার ক্ষতি হয় এমন কিছু মিথ্যা যেন সে না বলে। এখন আপনি একটা আকাম করবেন, সেটা বললে পরে আপনার ডিফেমেশন হবে, এটা নিয়ে কিন্তু আপনি বলতে পারবেন না। আমি যদি আজগুবি কথা বলি সেটাতেও যদি আপনার ক্ষতি হয় তখন আপনি বলতে পারবেন। তো এইটা হাসনাত সাহেবের কাজ না। এখন ওনারা সমন্বয়ক হয়ে পুরা মানে গণ অভ্যুত্থানের মানে আপনার দাবিদার হয়ে গেছেন, বিজয়ী, এবং দাবিদার ওনারা কেউ করেন, ওনারা নিজ দায়িত্বে হয়ে গেছেন, হয়ে নিয়ে ওনারা এখানে যান ওইখানে যান, এরে কথা বলেন তারে জ্ঞান দেন, এইগুলি ভাই ঠিক না। কিন্তু ওনারা তো সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সেটাও তো দিয়েছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বের সামনে থেকে একে দিছে, তাজউদ্দিন আহমেদ দিছে, ওসমানী সাহেব দিছে, 7 জন সেক্টর কমান্ডার দিছে, দেয় নাই তো কি হয়েছে? হয়েছে নাকি? তারা কি করছে? এরা কি করছে? এরা হাসিনা সরকারকে পদ থেকে নামাইছে, ওকে নামাইছে। এখন আবার কি, এখন তারা কাকে নামাবে? এখন দেশটাই গড়বে। একটা ভবন যারা ভাঙে, সেই যারা শ্রমিক তারা কিন্তু ভবনটা নতুন করে গড়ে না। ভবনের গড়ার শ্রমিক একটা, ভাঙার শ্রমিক আরেকটা। ভবন ভাঙছো, কাম করছো, চুপচাপ বসে থাকো, এখন ভবন গড়তে এসো না। এখন তারা গড়ার দায়িত্ব নিজ দায়িত্বে নিয়ে নিচ্ছে। সেই যোগ্যতা তোমার আছে, তোমার ভাঙার যোগ্যতা আছে, তুমি ভাঙছো, ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। ভবনটা যে বানাইতে পারবে সে আর্কিটেক্ট তুমি না। এইটা আর বুঝতে যাচ্ছে না। গাইড হাতে হাতুড়ি আছে, বলে এই হাতুড়ি দিয়ে বাইরে বিল্ডিং ভাঙছি, অতএব বিল্ডিং আমি হাতুড়ি দিয়ে বাইরে উঠাবো, এটা হয় না। এবং তারা সে ওই কাজ করতেছে। তাদের বিরুদ্ধে কে হচ্ছে না না এরকম আলোচনা আমরা শুনতে পাচ্ছি না, পাচ্ছি। আমার কাছে নিজের কাছে অনেক প্রমাণ আছে। এরে যায় তারে যায়, এই কাম করে দেবো ওই কাম করে দেবো বলে, আপনার কাজ করতে হবে সচিবালয় বলে যাচ্ছি। মিডিয়ার কাছে তারা যাচ্ছে, মিডিয়াকে বলতেছে আপনি সিরিয়াল উপর উঠে দেবো, আমাকে 20 লাখ টাকা দেন, 15 লাখ টাকা দেন বলতেছে। কাজে এগুলি বলে লাভ নাই ভাই, এগুলি প্রকাশিত হচ্ছে অলরেডি, অনেকে বলা শুরু করছে কিন্তু। কাজে বি কেয়ারফুল। আমি খালি একটা কথা খালি বলবো, সমন্বয়কদেরকে বলবো, এই সরকারকে বলবো, বাঙালি জাতি বড় অদ্ভুত জাতি। মাথায় তুলতেও সময় লাগে না, মাথার থেকে নামাইতেও তাদের সময় লাগে না। মাথার থেকে নামতেছেন কিনা একটু পাবলিকের কাছে যান, আলাপ সালাপ করেন, দেখবেন পাবলিক বলে দেবো আপনাকে যে আপনার অবস্থানটা তাদের হৃদয়ে কোথায়। আর আজকে 6 মাস আগে 4 মাস আগে তাদের হৃদয়ে আপনি কোথায় ছিলেন না। কিন্তু মানে আমি আবার যদি বলি যে তারা তো এই আন্দোলনের একটা মূল নেতৃত্বের জায়গায় ছিল, সবাইকে সুসংগঠিত করেছে, এবং 5ই আগস্টের পরে আসলে সবার ভালোবাসা স্নেহ কিন্তু এই ছাত্রদের উপরেই ছিল। তো
মানে এই ভালোবাসাটার সাথে তো একই সঙ্গে আমার মনে হয় যে একটা প্রপার গাইডেন্সেরও প্রয়োজন। সেই জায়গায় কি আপনি কোনো অভাব দেখেন কি? অবশ্যই অভাব ছিল। তারা গাইড অ্যান্ড ফিলোসফার হিসেবে যাকে নিয়োগ করছিল, যাকে তারা প্রথম আনছে, উনিই তো প্রথমে ভুলটা করছে। ডক্টর ইউনূস সাহেব সেই বলছে কি ছাত্র আমার নিয়োগকর্তা, এটি বলি তাদের মাথায় উঠাই দিছে। এবং উঠাই দেওয়ার পরে সমস্যা যেটা হয়েছে, ডক্টর ইউনূস সাহেবের তো এই দেশ সম্পর্কে কোনো ধারণাই নাই। ডক্টর ইউনূস সাহেব আমাদের জন্য খুবই একটা শ্রদ্ধার ব্যক্তি, কোনো সন্দেহ নাই, কিন্তু আনফর্চুনেটলি উনি এই দেশের মানুষকে চেনেন না। আপনি গত 10 বছরের হিসাব নেন না, দেখেন না সে 10 বছরের দেশে ছিল কয়দিন, বিদেশ ছিল কয়দিন, সেই দেশের কাউকে চিনে না, কাউকে সে চিনে না। সে তার ক্লোজ লোক যেগুলো আছে এগুলিকে চিনে, আর বাইরে কাউকে সে চিনে না। সে ভালো মতো দেশের সাংবাদিকদের চিনে না। সাংবাদিকদের মধ্যে ওই যে প্রথম আলো গ্রুপকে চিনে, প্রথম আলো, ডেইলি স্টার এদেরকে চিনে, আর যারা ইংরেজি সাংবাদিকতা করে তাদের দুইজনকে চিনে, আর কাউকে সে চিনে না। দিস রিয়েলিটি। যে কারণে উনি না চিনে গেছে এর মাস্টার মাইন্ড, কয়েকদিন পরে বুঝছে হ্যাঁ এতে বড় ঠিক হয় নাই, পরে আবার ব্যাক করার চেষ্টা করছে, না জনগণ মাস্টার মাইন্ড, কোনো মাস্টার মাইন্ড ছিল না। তার মানে ওনার তো প্রথমেই ভুল। উনি তো মানে ওই গ্রামীণ ব্যাংকে যেভাবে তারা পোর্ট্রে করতে বিভিন্ন বিদেশের কাছে, সে একই স্টাইলে গেছে। গ্রামীণ ব্যাংকে নিয়ে এসে কীভাবে গেছে, আমি একটা ব্যাংক করছি, অমুক করছি, তমুক করছি, মেয়েরা হলো এটা মাথায় বলছে। এখন দেখছে যে এরকম আরেকটা ইস্যু পাইছে, ছাত্ররা হলো এই আন্দোলনের মাথায় পাবলিকের হাততালি পেয়েছে। এই বেসিক্যালি একটা শুই না, উনি একজন ভেরি গুড পিয়ার পার্সন, বাট রাষ্ট্রনায়ক হচ্ছে তো যে চিন্তা ভাবনা, এটা ইউনূস সাহেবের মধ্যে আপনি আশা করেন না রে ভাই, করেন না। ওনার কোনো এক্সপিরিয়েন্স আছে এই সমস্ত কিন্তু নেই তো। একজন লোক হঠাৎ করে 82 বছর বয়সে এসে নিয়ে রাষ্ট্রনায়ক হয়ে যাবো, তার তো এই সময়, তার তো এই সংক্রান্ত কোনো স্কুলিংই নেই। দিস ফ্যাক্ট, এটা তো হবে না রে ভাই। তো যে কারণে উনি একটার পর একটা ভুল করছেন, যখন যার কাছ থেকে ধাক্কা খান তখন এটা বলে হ্যাঁ এইটা করতে হবে, এটা করতেছেন। আমি এবার একটা শেষ প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে নির্বাচন নিয়ে। মানে এখানে হচ্ছে মানে আমি আপনার সাজেশনটা জানতে চাচ্ছি। সেটা হচ্ছে নির্বাচন, আপনার সংস্কার কমিশন হয়েছে, মানে আপনার সাজেশন যদি আপনি দেন যে এই কমিশনে আসলে আমাদের নির্বাচনের যে পদ্ধতি, সেই জায়গায় আসলে কোন কোন জিনিসগুলো আসলে আমাদের নির্বাচন নিয়ে ভবিষ্যতে আর কখনো বিতর্ক তৈরি হবে না। যেই দল হারবে সে বলবে ষড়যন্ত্র হয়েছে, যে জিতবে সে এককভাবে জিতবে, মানে এই যে এক ধরনের অসামঞ্জস্যতা থাকে। বুঝতে পারছেন প্রশ্নটা? এটা ভাই, এটা পৃথিবীর কেউ এই প্রশ্ন উত্তর দিতে পারবে না। আপনার এই প্রশ্ন উত্তর পৃথিবীর কেউ দিতে পারবে না বাংলাদেশের প্রেক্ষিতে। কারণটাকে আমি বলি আপনাকে, আপনি যে নিয়মই করেন না কেন। আচ্ছা, আমাদের যে সংবিধানটা বলা হচ্ছে, সংবিধানটা খুব খারাপ, অমুক তমুক বলা হচ্ছিল না, এই সংবিধানের কোথাও লেখা ছিল যে প্রাইম মিনিস্টারের বোন প্রাইম মিনিস্টারের সঙ্গে সব জায়গায় যাবে? লেখা ছিল? ছিল না। তো প্রাইম মিনিস্টার হাসিনার সঙ্গে রেহানা সব জায়গায় যাইতো না? কেউ প্রশ্ন করতো? বলেন, কেউ প্রশ্ন করতো? কেউ প্রশ্ন করতো না। এটা সংবিধানে কোথায় লেখা ছিল? সংবিধানে কি লেখা আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো অস্ত্রটা কার হাতে আছে। অস্ত্রটা কার হাতে আছে? আমার হাতে ছুরি আছে। ছুরি আপনার সামনে আমি ধরে বললাম যে তুমি বলো যে এখন ঘরে কোনো লাইট নেই, আপনি বলবেন যে আমার ঘরে কোনো লাইট নেই। এই হলো মূল জিনিস। পৃথিবীর যারা ধরেন আপনি যারা ধর্মগ্রন্থ মানে, ধরা যাক মুসলমান আছে, কেউ হিন্দু আছে, খ্রিস্টান আছে, আছে না? তো সব মুসলমানের জন্য মূল মানে আপনার চালিকা শক্তি নাকি কোরআন। আপনার জন্য আমার জন্য দুইটা ভিন্ন ভিন্ন কোরআন না, একই তো কোরআন। আপনি আর আমি কি একরকম মুসলমান? না। কেন না? কেন না? ওই ধর্মগ্রন্থটা কিন্তু আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন, আপনার সুবিধা অনুযায়ী মানেন, আমিও আমার মতো করে ব্যাখ্যা করে আমার সুবিধা অনুযায়ী মানি। তা আমি যে ধর্মগ্রন্থ নামাজ পড়ার পরেও যে আমি চুরি করি, এই জন্য দায়ী কেউ ধর্মগ্রন্থ নাকি আমি? আমি তো রে ভাই, এই সংবিধানে আপনি কি রাখছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো ক্ষমতাটা কার কাছে। যার হাতে ক্ষমতা আছে সে মানলো না, না মানলে আপনি কি করবেন? শেখ হাসিনার সংবিধান কতবার মানে নাই, কি হয়েছে? কিছু হয় নাই না। তাহলে সেই জায়গায় সমাধানটা কি আমাদের দেশে আসবে না? মানে সমাধানটা আসবে, আসা উচিত। আসাটা শোনে আমি বলি, গণতন্ত্রটা একদিনে আসে না ভাই। গণতন্ত্র একটা প্র্যাকটিসের ব্যাপার। তারপরে তো কম হয় না। আমরা যদি 90 থেকে যদি হিসাব করি, যুগ যুগ ধরে দেখতে হবে। যেমন ইন্ডিয়াতে কি হয়েছে, ইন্ডিয়ার বাংলাদেশ পাকিস্তান তো একসঙ্গে হয়েছিল। ইন্ডিয়াতে একবারও সামরিক শাসন আসে নাই, আর পাকিস্তানে তো পাকিস্তান 47-এর পরে 2 বছর পরে তো সামরিক শাসন এসে পড়ছে। যে ডিপেন্ডস করে, যেখানে ইন্ডিয়াতে এখন সামরিক শাসন সম্ভব না, তারা চিন্তাও করে না, কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। সেই প্র্যাকটিসটা আমরা তো করতেই পারছি না। যখনই করি তখন একদিন এসে পড়ে।
ধরেন আপনি আমি 91 থেকে ধরি, 91 থেকে 2001 সাল পর্যন্ত কিন্তু একটা সিস্টেমে ছিল। 2006 এসে নিয়ে বিএনপিতে প্রথম ক্যাচারটা বাদাইলো, যে সে তত্ত্বাবধায়কটা তার মতো করে সেট করবো, কে হাসানকে আনবে, বিচারপতির বয়স বাড়াবে, শেষ পর্যন্ত ইয়াজউদ্দিনকে বানাবে প্রেসিডেন্ট, বানাবে উপদেষ্টা বানাবে, ইয়াজউদ্দিন উপদেষ্টা, ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ইয়াজউদ্দিন প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা, সবই সে। তো এই সময় জোরাতালিটা কি, মানে নির্বাচনে অন্য কাউকে আসতে দেব না, এটাই তো। তো 2006 সালে 7 সালে যে কাজটা বিএনপি করতে চাইছিল কিন্তু পারে নাই, সেই কাজটা তো 2014 আওয়ামী লীগ করছে, হুবহু একই ফরম্যাটে। কিন্তু একটা পার্থক্য, তখন সে যে ভুলটা করছিল যে আর্মিকে নিজেদের গ্রুপকে নিয়ে নিতে পারে নাই, ওই কাজটা 14 সালে আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ আর্মিকে নিজেদের গ্রুপকে নিয়ে তারপরে এই কাজটাই করছে, ওই কাজটাই করছে, তারপরে চলছে ধারাবাহিকভাবে। তো এগুলো যাতে যাতে এক পর্যায়ে যায় না, মানুষ অতিষ্ঠ হয়ে তারা ফেলা দিচ্ছে। আগামীতে দেখবেন তাই হবে, খুব একটা চেঞ্জ হবে না। তারপরেও যদি কেউ শিক্ষা নেয় ইতিহাস থেকে, তাহলে তো আর কি, ইতিহাস কিন্তু কখনো আপনাকে বিদায় বলে না, ইতিহাস আপনাকে বিদায় বলে না, ইতিহাস বলে আবার আসবে, ঘুরে ফিরে আবার আসবে। তো ওরকম চলছে আর কি, আমি খুব একটা আশাবাদী না। ধন্যবাদ মাসুদ ভাই। দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।